আরজিকর মেডিকেল কলেজের ভয়ঙ্কর সিসিটিভি ফুটেজ। সিবিআই নিল সিসিটিভি ফুটেজের অ্যাক্সেস। তারপর যে তথ্য বেরিয়ে এলো তা আপনি শুনে ঘাবড়ে যাবেন। সিবিআই দিল ভয়ঙ্কর এক তথ্য। সিসিটিভি ফুটেজ নিয়ে কি এমন তথ্য বেরিয়ে এলো আরজিকর মেডিকেল কলেজের? আজকের দিনে দাঁড়িয়ে গোটা দেশবাসীর তা জানা উচিত এবং এর পিছনে কে লুকিয়ে আছে তারও আভাস আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। বন্ধু, আপনাদেরকে বলে রাখি, আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনাটি ঘটেছে তার পিছনে কে কে আছে, কে কে ঢুকেছিল সেই সেমিনার রুমে, কখন ঢুকেছিল, কখন বেরিয়েছে, সে সব কিছু সিসি ক্যামেরাতে থাকা উচিত। কিন্তু অনেক ভিডিওতে এটা বলা হচ্ছে যে সিসিটিভি ফুটেজ নাকি গায়েব সেদিনকার, এমনকি ক্যামেরাও নাকি অফ ছিল। সিসি ক্যামেরা অফ থাকার কারণে অনেক তথ্যই নাকি পায়নি। কিন্তু সিবিআই যবে থেকে সিসি ক্যামেরার অ্যাক্সেস নিয়েছে তবে থেকে নতুন নতুন তথ্য উঠে আসছে। ইভেন এটা নিয়ে লেটেস্ট কী তথ্য পাওয়া গেছে সেটাই আজকের এই ভিডিওতে জানবেন, তাই শেষ অবধি দেখুন। প্রথমেই বলে রাখি, আমাদের তিলোত্তমাকে মারার পিছনে কেবল একজন নয়, লুকিয়ে আছে অনেকজনের হাত। কেন? এটা মন গড়া কথা নয়, এটা খবর বলছে, এটা মেডিকেল রিপোর্ট বলছে, এটা ময়নাতদন্তের রিপোর্ট বলছে। কারণ যেভাবে অত্যাচার করে মার্ডার করা হয়েছে সেটা মোটেও কোনো সাধারণ রেপ কেস নয় বা সাধারণ ঘটনা নয় যেটা একজন মিলে করেছে বা দুজন মিলে করেছে। যে অত্যাচারে নিপীড়িত হয়েছে আমাদের তিলোত্তমা, সেই অত্যাচার একজনের থেকে পাওয়া অসম্ভব। সেই অত্যাচারের পিছনে লুকিয়ে আছে কম করে দুইয়ের অধিক ব্যক্তি, তবেই তাকে ওরকম ব্রুটালি মার্ডার করা সম্ভব। বন্ধু, আপনাদেরকে বলে রাখি, সিসি ক্যামেরা লোপাট করার পিছনেও কিন্তু হয়তো কোনো শক্তিশালী হাত রয়েছে। এটাই অনেক ভিডিওতে দেখা যাচ্ছে, অনেক নিউজ চ্যানেল বলছে। কিন্তু যেটুকু পরিমাণ সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে সেখানেই বিস্ফোরক তথ্য দিচ্ছে সিবিআই। সিবিআই এতদিন ইনভেস্টিগেশন করার পরে কিছু তথ্য অন্তত হাতে পেয়েছে, আর সেটা দিয়েই খুনিকে ধরে ফেলা সম্ভব। প্রথমেই বলে রাখি, সেদিন গভীর রাতের যে সিসি ক্যামেরার ফুটেজ সেটা অ্যাক্সেস করে ফেলেছে সিবিআই। আর এর পিছনে সঞ্জয়ের কতটা হাত আছে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আপনারা যদি ভাবেন সঞ্জয় একদমই নির্দোষ তাহলে কিন্তু ভুল ভাবছেন, কারণ সঞ্জয় অনেকটাই দোষ নিজে হাতে করেছে এবং তার প্রমাণ কলকাতা পুলিশও এর আগে দিয়েছে। সঞ্জয়ের দোষ অনেকটাই আছে এই কাণ্ডে, কিন্তু এর বাইরে আর কারা আছে সে সম্পর্কে সিবিআই এখন অবধি কোনো তথ্য দিতে পারেনি। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই সিসিটিভি ক্যামেরার ফুটেজ আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের সেদিনকার অ্যাক্সেস করে ফেলেছে এবং সেখানে দেখা যাচ্ছে মাল্টিপল টাইমে অর্থাৎ একের অধিক টাইম সঞ্জয় রয় সেই হসপিটালে সেমিনার রুমে ঢুকেছে এবং বেরিয়েছে। এমনকি শুধু সেমিনার হলেই নয়, সঞ্জয় রয় হসপিটালের বিভিন্ন জায়গাতে সেদিন 4 বারেরও বেশি ঢুকেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সঞ্জয় রয় একটা বাইরের মানুষ হয়ে 3 থেকে 4 বার ওই হসপিটালে স্বাধীনভাবে ঘোরার পারমিশন কোথা থেকে পেল? এমন কি তার শক্তি আছে যে তাকে হসপিটালে যেখানে খুশি সেখানেই যেতে দিচ্ছে? রাত 11টা থেকে শুরু করে ভোর 3টে অবধি তার লাগাতার হসপিটাল রুমে ঢোকা এবং বেরোনো, কে দিল তাকে এই অনুমতি? কি এমন কাজ সে হসপিটালের করতো যার কারণে স্টাফ রুমেও সে ঢুকে পড়তো? সিবিআই বলছে সিসিটিভি ফুটেজ লক্ষ্য করার পরে দেখা গেছে সঞ্জয় রয় ঠিক প্রথম ঢোকে হসপিটালে রাত 11টার সময় এবং সেখানে মোটামুটি 20 মিনিট অতিবাহিত করে। কি কারণে সে গেছিল রাত 11টার সময় সেটা সিবিআই জেরা করে পেয়েও গেছে। সে পরিষ্কার করে সিবিআইকে বলেছে তার বন্ধুর একজন পেশেন্ট ভর্তি ছিল সেই হসপিটালে, তাকেই দেখতে গেছিল ঠিক রাত 11টার সময়, আর 20 মিনিট তার সঙ্গে কথা বলে সে আবারও চলে আসে হসপিটালের বাইরে। এর মধ্যে আবারও একবার সে হসপিটালে যায়, কিন্তু সেটা কেন যায় সে তথ্য এখনও অবধি সিবিআই দিতে পারেনি। তবে তারপরে মেন যে ঘটনা যেখানে ঘটেছে সেখানেও গেছিল এই সঞ্জয় রায়। তখন ঘড়ির কাঁটা বলছিল 3:45 থেকে 3:50 বাজে, আর এই ভোরবেলাতেই ঢোকে সেই সঞ্জয় রায়, যাকে এখনও অবধি গ্রেপ্তার করে রাখা হয়েছে থানাতেই। সে 3:45-এর সময় ঠিক চলে যায় সেমিনার রুমে হসপিটালে। এবার প্রশ্ন হচ্ছে, অত সাহস অত স্পর্ধা ওকে কে দিল? এমন কি কাজে সেই সেমিনার রুমে সে গেল সেই সময়তে? এটাই ভাবার বিষয়। ঠিক যখন 4:35 বাজে অর্থাৎ ঠিক 45 মিনিট পরে সেই সঞ্জয় রায় আবারও চলে আসে সেমিনার রুম থেকে, সেটা স্পষ্ট সিসি ক্যামেরায় দেখা যায়। এমনকি সে 4:37-এর সময় পুরো হসপিটালের চত্বর ছেড়ে চলে যায়। সিবিআই এখনও অবধি সিসিটিভি ফুটেজগুলো নিয়ে রিসার্চ করছে আর এই ইনভেস্টিগেশন চলবে এটাও জানিয়ে দিয়েছে। তবে এখন সিবিআই যেটা চেষ্টা করছে সঞ্জয় রায়ের ফোন কল ট্র্যাক করা, সঙ্গে ফোনের টাওয়ারগুলোকে ট্র্যাক করে সিবিআই এটা দেখার চেষ্টা করছে যে সঞ্জয় সেদিন রাত্রি 11টা থেকে শুরু করে ভোর 5টা অবধি হসপিটালের কোন চত্বরে গেছিল।
এমনকি তার ফোনের মধ্যে যত রকমের চ্যাট, ভয়েস কল, রেকর্ড, ফোন কল, সে সব কিছু সিবিআই এখন অ্যাক্সেস করে ফেলেছে। এবার আশা রাখছি খুব অল্প দিনের মধ্যে আসল দোষী সাজা পাবে। সঙ্গে এই আসল দোষীর সঙ্গে আরও কজন যুক্ত আছে সেটাও সিবিআই বার করার চেষ্টা করছে। তবে খবর এটাও বলছে আমাদের অভয়া এবং তার কিছু বন্ধু সেদিন রাত্রিবেলাতেই কিছু খাবার অর্ডার করেছিল, আর এই খাবার অনলাইন একটা অ্যাপের মাধ্যমে অর্ডার করা হয়েছিল। কলকাতা পুলিশ এটাও রিপোর্ট করেছে এবং রেকর্ড করেছে যে সেই ডেলিভারি বয়ের সাথে কি কথা হয়েছিল আমাদের অভয়ার, সেখানে কোনো রকম সমস্যা তারা পায়নি। তবে আমাদের অভয়া এখানে একটা ডায়েরিও লিখেছে নিজের হাতে। সেই ডায়েরিটা ঠিক তার নাইট শিফট যখন 36 ঘন্টা ধরে চলছিল তার আগেই লিখেছিল। তবে এই ডায়েরিটা তার জীবনের শেষ লেখা ডায়েরি হিসেবেই রয়ে গেল। আর এই ডায়েরিটা যখন কলকাতা পুলিশ সিবিআইকে হস্তান্তরিত করে তখনও নাকি কিছু পেজ অর্থাৎ পাতা ছিল ছেঁড়া। সিবিআই যখন জেরা করে তখন কলকাতা পুলিশের তরফ থেকে নাকি জানানো হয় আমরা কোনো তথ্য গোপন করছি না। তবে এই তথ্যর সত্যতা কতটা সেটা আমরা যাচাই করিনি। তবে কি সেই ডায়েরি বলে দেবে আসল দোষী কে, বা আমাদের অভয়ার জীবনে কি এমন সমস্যা চলছিল সেই সব কিছু কি সেই ডায়েরিতেই নথিভুক্ত করা আছে, এটাই এখন দেখার বিষয়। এবার আপনাদেরকে বলে রাখি সঞ্জয় রয় যে মেন ভিলেন এটার, তার কাছ থেকে কি তথ্য উঠে এসেছে, সে কীরকম ছেলে, বা সে কোথায় কোথায় গেছিল সেদিন রাত্রিবেলায়, এবং সে কোথায় বা ছিল ভোর 4টের পরে। বন্ধু আপনাদেরকে বলে রাখি একটা রিপোর্ট সামনে এসেছে, যে রিপোর্ট স্পষ্টভাবে বলছে সঞ্জয় রায় নামের যে ছেলেটি সে মোটেও সুবিধাজনক কোনো ছেলে নয়। সঞ্জয় রয় সোনাগাছি গেছিল সেদিনকার ঘটনার ঠিক আগে। সেখানেও নাকি অনেক কজন মহিলাকে সে ডিস্টার্ব করে আসে, আর সেই ডিস্টার্বে অতিষ্ঠ হয়েই নাকি তারা তাড়িয়ে দেয় সঞ্জয়কে। শুধু তাই নয়, সঞ্জয় তারপরেই ঢোকে সেই হসপিটাল যেখানে এই ঘটনাটি ঘটেছে। তবে আমার প্রশ্ন হচ্ছে যদি একের অধিক এই কাজটি করে থাকে তাহলে সিসি ক্যামেরাতে শুধুমাত্র সঞ্জয়কেই কেন দেখানো হচ্ছে, তাহলে আরও যারা ভিকটিম আছে তাদেরকে কেন দেখানো হচ্ছিল না? নতুন করে কি আর একটা প্রশ্ন উঠে আসছে যে সিসি ক্যামেরা কিছুক্ষণের জন্য হয়তো অফ ছিল, বা সেই অফ থাকা সময়ের মধ্যেই কেউ ঢুকেছিল সেই সেমিনার রুমে? এটা আমি বলছি, তবে আপনাদের মতামত কি সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবেন। শুধু তাই নয়, সঞ্জয় যখন সিসি ক্যামেরাতে ধরা পড়ল যে ওই হসপিটাল থেকে ওই সময়তে বেরিয়ে আসছে, তবে তার আগে আর কে বেরিয়েছিল সেই ঘর থেকে সেটা কেন দেখানো হচ্ছে না সিসি ক্যামেরাতে? শুধু তাই নয়, খবর এটাও বেরিয়ে আসছে যে সেমিনার রুমে আদৌ কিছু করা হয়নি আমাদের তিলোত্তমাকে। তাহলে যে ঘরের মধ্যে এই ঘটনাটি ঘটেছে সেই ঘরেও কি সিসি ক্যামেরা ছিল না, বা সেই ঘরের সিসি ক্যামেরাটি চেক করা হোক। সেখানে কে ঢুকেছে, সেখান থেকে কে বেরিয়েছে সেটা যদি স্পষ্টভাবে চোখের সামনে চলে আসে তাহলেই এই ঘটনা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। অবশ্যই সেই ঘরটিকেও চেক করা উচিত এবং তার মধ্যে লাগানো সিসি ক্যামেরাগুলোকেও চেক করা উচিত। আমার তো মনে হচ্ছে এই ঘটনা আস্তে আস্তে আরও জটিল হচ্ছে এবং এতে এতটাই সময় লাগছে যে ভয় হচ্ছে কোথাও যেন এটা আবার ধামাচাপা না পড়ে যায় অন্যান্য কেসগুলোর মতনই। তবে যতদিন সঠিক বিচার না পাওয়া হচ্ছে, দেশবাসীর উচিত জাস্টিস ফর আরজি কর বা উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানের মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখা। আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন এবং আপনি আপনার নির্দিষ্ট মতামত স্বাধীনভাবে কমেন্ট সেকশনে করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, অ্যান্ড উই ওয়ান্ট জাস্টিস।